2026 সাল পুরো পৃথিবীর জন্য একটি ভয়াবহ বছর হতে যাচ্ছে, সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকেও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েল যুদ্ধ, গাজা তুরস্ক যুদ্ধ লাগার মতো একটা পরিবেশ, গাজা ইরান যুদ্ধ এবং পাশাপাশি মধ্যপ্রাচ্যে যেইভাবে সংঘাত ছড়িয়ে পড়ছে, লাতিন আমেরিকায় যেইভাবে আমেরিকা সংঘাত ছড়িয়ে দিচ্ছে, আফ্রিকায় মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ঢুকতে যাচ্ছে, চীন যেভাবে তাইওয়ান দখলের হুমকি দিচ্ছে, চীন যেভাবে তাইওয়ান দখলের জন্য তাদের সামরিক পরিকল্পনা সাজাচ্ছে, সামরিক মহড়া দিচ্ছে, এই সব কিছু বিশ্লেষণ করে বলা যায় আগামী 2026 সাল পুরো পৃথিবীর জন্য একটি কঠিন বছর হতে যাচ্ছে। আর এই কঠিন বছরে সবচেয়ে বেশি সামরিক রিস্কে রয়েছে বা সিকিউরিটি রিস্কে রয়েছে ইউরোপ। আর এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র 2025 সালের ডক্ট্রিন প্রকাশ করে। এই ডক্ট্রিন প্রকাশ করার মাধ্যমে তারা রাশিয়াকে মোটামুটি দায় মুক্তি দিয়ে দেয় এবং পুরো ইউরোপকে রাশিয়ার হাতে তুলে দেওয়ার মতো একটা প্রতিবেদন প্রকাশ করে। মোটামুটি তারা ইনডাইরেক্টলি বলে তারা আর ইউরোপের নিরাপত্তা দিতে পারবে না। এর মাধ্যমে তারা রাশিয়ার পক্ষ নিল। তারা এখন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যায়। যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রলোভনে ইউক্রেন যুদ্ধ শুরু করে, ইউরোপ ইউক্রেনকে যুদ্ধ করতে বাধ্য করে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে গিয়ে রাশিয়ার সাথে একটা নেগোসিয়েশনে গিয়ে এই যুদ্ধ থেকে সরে আসছে। ধারণা করা হচ্ছে রাশিয়া যদি ইউক্রেনে এই যুদ্ধে জিতে যায়, সেক্ষেত্রে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে ইউরোপের অন্যান্য দেশগুলো। রাশিয়া ইউক্রেনকে দখল করার পরে ইউরোপের অন্যান্য দেশগুলোর দিকে হাত বাড়াবে, যেমন পোল্যান্ড আছে, লাটভিয়া আছে, এই দেশগুলোর দিকে রাশিয়া হাত বাড়াবে। আবার অনেক বিশ্লেষক বলছে ইউরোপ যদিও মাথা নত করে, আর ইউরোপের আসলে মাথা নত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ইউরোপের হাত ছেড়ে দিয়েছে, সেখানে ইউরোপের মাথা নত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এখানে যদি ইউরোপ মাথা নত করে, সেক্ষেত্রে রাশিয়ার অন্যতম টার্গেট হতে পারে তুরস্ক। তুরস্ক অলওয়েজ মধ্যস্থতাকারী হিসেবে থাকার চেষ্টা করে, কিন্তু লাস্ট দিনগুলোতে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হাল ছেড়ে দিয়েছে, ইউরোপ রাশিয়ার কাছে মাথা নত করতে বাধ্য। আর যদি ইউরোপ মাথা নত করে, তুরস্ক কোনোভাবেই রাশিয়ার কাছে মাথা নত করবে না। এই প্রেক্ষিতে পুরো ভূমধ্য সাগরকে নিজেদের নখদর্পণে রাখার জন্য রাশিয়া তুরস্কের সাথে একটা সংঘাতে যেতে পারে। এর প্রতিফলন কিছুদিন আগে দেখা গিয়েছে। তুরস্কের একদম মাঝে বা তুরস্কের মধ্যাঞ্চলীয় যেই শহরগুলো আছে, ওই শহরগুলোতে প্রায় 3টা ড্রোন পাওয়া গেছে, যেই ড্রোনগুলো ধারণা করা হচ্ছে রাশিয়ান ড্রোন। এবং ইউক্রেনের বন্দর থেকে তুরস্কের তেলবাহী জাহাজেও ড্রোন হামলা হয়েছে, এটাও ধারণা করা হচ্ছে সেই ড্রোনও রাশিয়ার। তো এই পরিস্থিতিতে বোঝা যায় যদি রাশিয়ার সাথে ইউরোপের একটা নেগোসিয়েশন হয়ে যায়, ইউক্রেনের একটা নেগোসিয়েশন হয়ে যায়, সেক্ষেত্রে রাশিয়ার পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। এ তো গেল ইউরোপের বিষয়। ওইদিকে আছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বলতে পারেন 2000 সালের মতো। এখন যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিকে আপনি 2000 সালের সাথে কম্পেয়ার করতে পারেন। ওই দিক থেকে ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ হলেও, শেষ হয়েছে বলছে, চুক্তি হয়েছে, বাট ইসরায়েল গাজা যুদ্ধ এখনো চলছে। ইসরায়েল প্রতিদিন হামলা চালাচ্ছে, গাজায় হামলা চালাচ্ছে, লেবাননে হামলা চালাচ্ছে, সিরিয়ায় হামলা চালাচ্ছে, আশেপাশে যেই কয়টা অঞ্চল আছে সব জায়গায় ইসরায়েল হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল তুরস্ককে টার্গেট করে সাইপ্রাস এবং গ্রিসকে নিয়ে একটা বাহিনী গঠন করেছে, একটা টাস্ক ফোর্স গঠন করেছে। তারা হচ্ছে তাদের যেই সমুদ্র সীমা আছে, সেই সমুদ্র সীমায় টহল দিবে। অন্যদিকে ইসরায়েল ইয়েমেন বা পুরো মধ্যপ্রাচ্যে তাদের মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য সোমালিল্যান্ডকে হুট করে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়। তাদের উদ্দেশ্য হচ্ছে সোমালিল্যান্ডে যদি সামরিক ঘাঁটি তৈরি করতে পারে, এখান থেকে ইয়েমেনের হুতিদের শায়েস্তা করা যাবে এবং পুরো মধ্যপ্রাচ্য নখদর্পণে রাখা যাবে। আর সৌদি আরবকে চাপে ফেলা যাবে। সৌদি আরবকে চাপে ফেলার মূল কারণ হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডে তাদের যুক্ত না হওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র আরো অনেক আগে থেকেই চাপ দিয়ে আসছে সৌদি আরব যাতে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করে, কিন্তু সৌদি আরব
কোনোভাবেই এটা করছে না। আর এটার জন্যই ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে তার নখদর্পণে রেখে সৌদি আরবকে চাপে ফেলতে চাইছে। যেমন 2025 সালের যে ডক্ট্রিন প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ডক্ট্রিনে যুক্তরাষ্ট্র সরাসরি বলেছিল আমরা মিডল ইস্ট থেকে সেনা সরিয়ে নিব, আমাদের কিছু মিত্র দেশকে পুরো মিডল ইস্টের দায়িত্ব দিব। এখন সেই মিত্রদের মধ্যে প্রথম কাতারে বা এক নম্বরে থাকে হচ্ছে ইসরায়েল, আর সেকেন্ড হতে পারে সংযুক্ত আরব আমিরাত। আর সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল মিলে যেভাবে পুরো পৃথিবীতে মোটামুটি অশান্তি ছড়াচ্ছে, বা বলতে পারেন যে প্রক্সি তৈরি করে হচ্ছে মানুষ হত্যা করছে, এতে সংযুক্ত আরব আমিরাত আর ইসরায়েলের হাতে পুরো মধ্যপ্রাচ্যকে তুলে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তারা প্রক্সির মাধ্যমে মিডল ইস্টের বা আফ্রিকার গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে চাইছে। যেমন সোমালিল্যান্ডে ইসরায়েল ঘাঁটি করতে চাইছে, এবং ইয়েমেনে যে এসটিসি আছে, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, তাদেরকেও ইসরায়েল আর সংযুক্ত আরব আমিরাত স্বীকৃতি দিয়ে যাচ্ছে। এই স্বীকৃতির মাধ্যমে তারা ইয়েমেনকে একটা খণ্ডিত রাষ্ট্র হিসেবে দেখতে চাচ্ছে, এমন একটা পরিবেশ। আর এই অবস্থায় সৌদি আরব তাদের নিজেদের নিরাপত্তা হুমকি দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতকে হুমকি দিয়েছে তারা যাতে এসটিসির উপর থেকে তাদের সকল ধরনের সমর্থন উঠিয়ে নেয়। আর এই হুমকির ঠিক 8 ঘন্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাত তাদের সকল ধরনের অপারেশন প্রত্যাহার করে। কিন্তু মুখে প্রত্যাহার করলেও এটা এখনই থামছে না। সংযুক্ত আরব আমিরাত সুদানে অপারেশন চালাচ্ছে প্রক্সি দিয়ে, ব্যাপক মাত্রায় মানুষ হত্যা করেছে। তারপর হচ্ছে লিবিয়ায় সংযুক্ত আরব আমিরাত আছে, ইসরায়েল আছে, তারা মধ্যপ্রাচ্যকে একটা আহ জ্বলন্ত কয়লায় পরিণত করেছে। তারপর হচ্ছে লাতিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ফেলেছে, এবং ইউরোপের একটি দেশ ডেনমার্কের অঞ্চল হচ্ছে গ্রিনল্যান্ড, আর গ্রিনল্যান্ড পুরোটা হচ্ছে ডেনমার্কের আন্ডারে। সেই গ্রিনল্যান্ডকে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। গ্রিনল্যান্ড সরাসরি বিক্রি করার জন্য ডেনমার্ককে চাপ দিচ্ছে, ডেনমার্ককে সরাসরি বলছে তোমরা গ্রিনল্যান্ড বিক্রি করে দাও। এটার জন্য কিছুদিন আগে, 3 থেকে 4 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশেষ দূত নিয়োগ করে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মানে ওই দেশে যত ধরনের সংঘাত হবে, যত ধরনের আহ মোটামুটি বলতে পারেন দেশ বিরোধী কার্যক্রম হবে, সবকিছু দেখাশোনা করবে ওই বিশেষ দূত। এই কারণেই মার্কিন দূত বিভিন্ন দেশে পাঠানো হয় যখন ওই দেশকে ভাঙতে হয়। এর পরপরই পুরো ইউরোপ এটার ভয়াবহ নিন্দা জানায় যে তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানোর অধিকার নেই। এতে করে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এখন স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। আগে যেখানে মিডল ইস্ট থেকে মোটামুটি সবকিছু চুষে নিয়ে যেত, এখন মিডল ইস্টের সেই অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে, এবং এখন তাদের প্রতিদ্বন্দ্বীও এসে দাঁড়িয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী তাদের উপচে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করেছে। ধারণা করা হচ্ছে আগামী 5 থেকে 10 বছরের ভিতরে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে। এখনই অনেক ক্ষেত্রে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে। চীন যেখানে শুরু করে বা যেখানে হাত দেয়, সেখানে সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি বা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন চীন। আর এই চীনের জন্য মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়াতে একটা ওয়ারফিল্ড তৈরি করে ফেলেছে। জাপান, এদিকে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, এই দেশগুলোকে নিয়ে পাকিস্তানকে যদিও সরাসরি চীনের বিরুদ্ধে দাঁড়া করাতে পারবে না, বাট পাকিস্তান এই ধরনের দেশগুলোকে নিয়ে সে একটা বেল্ট তৈরি করেছে। এখন যদিও ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু এটা বেশি দিন থাকবে না, এটা ঠিক হয়ে যাবে। কেননা চীনের সবচেয়ে বড় শত্রুগুলোর মধ্যে ভারত একটা, আর ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের লাগবেই। মার্কিন যুক্তরাষ্ট্র একটা ফিল্ড তৈরি করছে যাতে চীনকে শায়েস্তা করা যায়। আর 2026 সাল হতে পারে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কোল্ড ওয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। আপনি এটাকে বাণিজ্যিক কোল্ড ওয়ার বলতে পারেন।
আর সামরিক দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ব্যাপক মাত্রায় অস্ত্র দিচ্ছে। লাস্ট প্রায় $11 বিলিয়ন সবচেয়ে বড়, তাইওয়ানের জন্য সবচেয়ে বড় একটি প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজ ঘোষণা করার পর চীন সরাসরি হুমকি দিয়েছে এবং মহড়াও চালাচ্ছে। সরাসরি মিসাইল আক্রমণ করে প্র্যাকটিস করে বলছে যে আমরা যে কোনো সময় তাইওয়ান আক্রমণ করব যদি এই $11 বিলিয়ন চুক্তি সম্পূর্ণ করা হয় বা অস্ত্র তাইওয়ানকে দেওয়া হয়। তো ধারণা করা যায় তাইওয়ান দখলের জন্য যে কোনো সময় চীন চাপ প্রয়োগ করতে পারে। তো সব দিক থেকে দেখতে গেলে 2026 সাল পুরো পৃথিবীর জন্য একটি কঠিন বছর হতে যাচ্ছে। আর বিশেষ করে এটি সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার আধিপত্য টিকিয়ে রাখার জন্য যে পদক্ষেপগুলো নিবে, এগুলো আসলে পুরো পৃথিবীর জন্য আহ, একটা ভয়াবহ বছর ডেকে আনতে পারে। সবকিছু মিলিয়ে এই তিন বিশ্ব শক্তির পদক্ষেপের উপর নির্ভর করে আগামী দিনগুলো কেমন যাবে। ধারণা করা হচ্ছে এখন অবধি একটা ভয়াবহ বছর কাটতে যাচ্ছে।